4th সেমিস্টারের অন্তর্ভুক্ত যে ইউনিট 2 অর্থাৎ ক্যালকুলাস আমরা শুরু করেছিলাম, সেই ক্যালকুলাসের যে প্রথম পার্ট ইন্টিগ্রেশন, সেই ইন্টিগ্রেশনের প্রথম 3টে চ্যাপ্টার আমরা অলরেডি শেষ করে ফেলেছি। এবং সেই 3টি চ্যাপ্টারে ইন্টিগ্রেশনের যে সমস্ত ফর্মুলাগুলো নিয়ে, যে সমস্ত টেকনিকগুলো নিয়ে আমি তোমাদের জানান দেওয়ার চেষ্টা করেছিলাম, সমস্ত টেকনিক এবং সমস্ত ফর্মুলা আশা করি তোমাদের প্রত্যেকের মাথায় রয়েছে। আমরা আর কোনো দিকে ভাবনা চিন্তা না করে সর্বোপরি এই চ্যাপ্টারের আগের যে চ্যাপ্টারগুলো আমাদের হয়ে গেছে, যদি এখনো পর্যন্ত কারো কোনো জায়গাতে সমস্যা থেকে থাকে, তোমরা আবার ওই ভিডিওগুলো দেখে নিয়ে সেই জায়গাগুলো, সেই ফর্মুলা, সেই টেকনিকগুলো ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করো। এবং যে কথাটা না বলে নয়, আমরা যে প্রবলেমগুলো প্রত্যেকদিন দেখাচ্ছি, সমস্ত ফর্মুলাগুলো সমস্ত প্রবলেমগুলো যাতে আমরা নিজে থেকে করতে পারি, এই মানসিকতা যাদের মধ্যে তৈরি হয়ে গেছে, তাদের আর কোনো টেনশনের জায়গা নেই, চিন্তার জায়গা নেই। আর যাদের তৈরি হয়নি, তারা এখনো পর্যন্ত সময় আছে। প্রত্যেককে রিকোয়েস্ট করছি, একেবারে আন্তরিক প্রচেষ্টা তোমরা নিজেদের মধ্যে থেকে করার চেষ্টা করো, যাতে করে প্রত্যেকটা প্রবলেম যেগুলো আমি করিয়েছি অ্যাটলিস্ট, সেই প্রবলেমগুলো যাতে একবারে নন স্টপ ভাবে করে দেখাতে পারো, এই এবিলিটি যাতে মনের মধ্যে তৈরি হয়ে যায়। আজকে সম্পূর্ণ নতুন চ্যাপ্টার, ইন্টিগ্রেশনের জগতে বেহতরিন একটা চ্যাপ্টার নিয়ে হাজির হয়েছি, যে চ্যাপ্টারটার নাম তোমরা দেখতে পাচ্ছ থাম্বনেলে, কয়েকটি বিশেষ আকারের অপেক্ষকের সমাকল। অর্থাৎ এখানে এই চ্যাপ্টারের মধ্যে সেই সমস্ত অপেক্ষকের ইন্টিগ্রেশন নিয়ে আমরা আলোচনা করব, যে অপেক্ষকগুলো স্পেশাল টাইপের। অর্থাৎ কিছু কিছু স্পেশাল টাইপের অপেক্ষকের ইন্টিগ্রেশন করার বেশ কিছু টেকনিক আমি তোমাদের সামনে প্রদর্শন করব। সর্বোপরি যে কথাটা আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাইছি, যে এর আগে বহু টেকনিক, বহু ফর্মুলা হলেও আমরা শুধুমাত্র এই চ্যাপ্টারে বহুবিধ টেকনিকের সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করব। যদি না আমরা ওই টেকনিক এবং ফর্মুলাগুলো সঠিকভাবে মাথায় রাখতে পারি, তাহলে এই ধরনের যে অজস্র টেকনিক আমরা আজকে আলোচনা করব কিংবা এর পরে ক্লাসগুলোতে, সেগুলো রিয়েলাইজ করতে পারবো না। তাই প্রত্যেকের কাছে আমার আন্তরিক রিকোয়েস্ট, তোমরা এর আগের চ্যাপ্টারের টেকনিক এবং ফর্মুলাগুলো আগে ক্লিয়ার করে তবে এই চ্যাপ্টারে মনোনিবেশ করার চেষ্টা করো। দেখবে এই চ্যাপ্টারে যা টেকনিক বলছি, সমস্ত চ্যাপ্টারগুলো জলের মতো সহজ বলে মনে হবে তাদের ক্ষেত্রে, আদারওয়াইজ কিন্তু এগুলো কঠিন বলে মনে হবে। এলিটাইপে উচ্চ মাধ্যমিকের প্রতিটি সেমিস্টারে পড়াশোনা হবে আরো সহজ, কারণ সেখানে তুমি মাত্র 10 টাকায় পেয়ে যাবে বাংলা, ইংরেজি সহ আর্টস এবং সায়েন্সের সমস্ত বিষয়ের একটি চ্যাপ্টারের ভিডিও লেকচার, সাজেশন ভিত্তিক নোটস এবং সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর। সেখানে ক্লাস 12 এর ছাত্রছাত্রীদের জন্য থাকছে 400টির বেশি ভিডিও লেকচার, 600টির বেশি পিডিএফ নোটস এবং প্রতিটি টপিক বা চ্যাপ্টার থেকে সাজেশন ভিত্তিক প্রশ্নোত্তর, সাথে প্রতিটি বিষয়ের বেস্ট টিচার্স এবং টিচারদের সাথে সরাসরি চ্যাট করে তোমরা তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারবে। এই কোর্সে তোমরা 6 মাসের জন্য এত কিছু পেয়ে যাচ্ছ, যার মূল্য মাত্র 10 টাকা প্রতি চ্যাপ্টার। তাহলে আর দেরি নয়, এখনই এলিট অ্যাপ ডাউনলোড করো এবং পড়াশোনা শুরু করে দাও। যে বিশেষ টাইপের অপেক্ষকটা আমি প্রথমে চয়েস করেছি, সেই বিশেষ টাইপের অপেক্ষক লক্ষ্য করো, বলছে এন যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তাহলে সাইন টু দি পাওয়ার nx এর ইন্টিগ্রেশন কিংবা কস টু দি পাওয়ার nx এর ইন্টিগ্রেশন আমরা কি করে করব, সেই বিশেষ টাইপের অপেক্ষকের ইন্টিগ্রেশন করার পদ্ধতি আমি তোমাদের সামনে আজকে দেখানোর জন্য হাজির করেছি। তাহলে আমরা প্রথম যে টাইপটা বললাম সেটা হলো সাইন টু দি পাওয়ার nx অথবা কস টু দি পাওয়ার nx dx এর। এই যে সাইন টু দি পাওয়ার nx কিংবা কস টু দি পাওয়ার nx dx এর ইন্টিগ্রেশন করব, এটা দুটো কেসে বিভক্ত। প্রথম কেসটা হতে পারে যে যদি এই পাওয়ার nটা জোড় হয়, তাহলে একরকম আমরা সিদ্ধান্ত নেব, যদি বিজোড় হয় তাহলে আমরা আরেক রকম সিদ্ধান্ত নিয়ে আরেক রকম টেকনিক প্রয়োগ করে অঙ্কটা করার চেষ্টা করব। তাই ফার্স্ট কেসটা আমি এখানে দেখিয়েছি, এই যে ফার্স্ট কেস, n যদি ধনাত্মক অযুগ্ম পূর্ণ সংখ্যা হয়, এই যে nটা যদি অড নাম্বার হয়ে যায়, তাহলে সাইন টু দি পাওয়ার nx dx নির্ণয় করার সময় আমরা কোন সাবস্টিটিউশনটা পুট করব, কিংবা কস টু দি পাওয়ার nx dx নির্ণয় করার সময় বা কোন সাবস্টিটিউশনটা পুট করব। তাহলে এই বিশেষ টাইপের অপেক্ষকের ইন্টিগ্রেশন করতে গিয়ে দুটো কেস, আইদার n অড নাম্বার হতে পারে অর nটা ইভেন নাম্বার হতে পারে, অর্থাৎ বিজোড় হতে পারে অথবা জোড় হতে পারে। যদি nটা বিজোড় হয়ে যায় তার মানে কি এক্ষেত্রেও বিজোড় হতে পারে অথবা এক্ষেত্রেও বিজোড় হতে পারে। যদি n এর মানটা বিজোড় হয়, তাহলে বললাম এই যে sin টু দি পাওয়ার nx dx এর ইন্টিগ্রেশন করার সময় আমরা cos x = z এই সাবস্টিটিউশনটা পুট করব, কিংবা অঙ্কটা যদি cos দিয়ে থাকে তাহলে sin x = z সাবস্টিটিউশনটা পুট করব। আবার বলছি, যদি sin এর পাওয়ার বিজোড় হয়, তাহলে তার যে পূরক ত্রিকোণমিতিক অপেক্ষক রয়েছে cos, সেটাকে জোড় ধরবো। যদি cos এর পাওয়ার বিজোড় হয়,
তাহলে কসের যে পূরক অপেক্ষক রয়েছে দ্যাট ইজ সাইন এক্স সমান জেড ধরবো, অর্থাৎ উল্টোটা ধরবো, তাদের পূরক কোনটাকে ধরে নেব। কেন ধরবো, কিভাবে ধরবো, সেগুলো তো আমি অবশ্যই ডিটেলসে ব্যাখ্যা করব, কিন্তু এই টেকনিকটা বলছে তোমাদেরকে যদি সাইনের পাওয়ার বিজোড় হয় তাহলে সাইনের পূরক অর্থাৎ কস এক্স সমান জেড ধরো, যদি কসের পাওয়ার বিজোড় হয় তাহলে কসের পূরক সাইন এক্স সমান জেড ধরো। তাহলে আশা করি টেকনিকটা বুঝতে পেরেছো। এবার এই টেকনিক দিয়ে একটা প্রবলেম না দেখালেই নয়, সেই প্রবলেমটা লক্ষ্য করো, ইন্টিগ্রেশন ওভার সাইন কিউব এক্স ডিএক্স। লক্ষ্য করে সাইনের পাওয়ার বিজোড় আছে, আমি বললাম যদি সাইনের পাওয়ার বিজোড় থাকে তাহলে কস এক্স সমান জেড ধরবো, তাহলে এটা কস এক্স সমান আমরা জেড ধরে নিচ্ছি, লেট কস এক্স সমান জেড, ডেরিভেটিভ করছি উইথ রেসপেক্ট টু এক্স। কস এক্স এর ডেরিভেটিভ আমরা শিখেছি মাইনাস সাইন এক্স ইজ ইকুয়াল টু ডিজেড ডিএক্স। আমরা যদি কোণাকুণি গুণ করি তাহলে সাইন এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু হলো মাইনাস ডিজেড। তাহলে ওরা যেটা টেকনিক প্রয়োগ করতে বলেছিল, যে সাবস্টিটিউশনটা প্রয়োগ করতে বলেছিল, সেই সাবস্টিটিউশনটা আমরা প্রয়োগ করে দিয়েছি। এরপর সাইন কিউব এক্স সমান সাইন কিউব এক্স ইন্টু ডিএক্স এর ইন্টিগ্রেশন করতে গেলে কস এক্স সমান জেড ধরতে হয়, কিন্তু স্যার কসই তো নেই, তাই এটাকে আমরা কিভাবে লিখছি প্রথমে লক্ষ্য করো, এটাকে আমরা লিখতে পারবো এরকম ভাবে তো, যে সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন এক্স, অর্থাৎ সাইন কিউব এক্সটাকে এইভাবে লিখে দিলাম, অর্থাৎ একটা সাইন এক্স কে আলাদা করে রেখে বাকিগুলোকে একসাথে রাখলাম। তাহলে এখান থেকে একটা সাইন এক্স যদি আলাদা করে দিই তাহলে নিশ্চয়ই পড়ে থাকবে সাইন স্কোয়ার এক্স। এই যে সাইন স্কোয়ার এক্স পড়ে থাকলো সেটাকে কসে রিপ্লেস করার চেষ্টা করব। এটাকে লিখি মাধ্যমিকের ধর্ম মানে ত্রিকোণমিতির ফর্মুলা থেকে, মাধ্যমিকের ত্রিকোণমিতির ধর্মাবলী প্রয়োগ করে সাইন স্কোয়ার এক্স এর পরিবর্তে লিখতে পারবো 1 মাইনাস কস স্কোয়ার এক্স ইন্টু যেমন ছিল সাইন এক্স ডিএক্স রেখে দিলাম। তাহলে কি করেছি, সাইন এর পাওয়ারে বিজোড় আছে, তাই আমাকে যে টেকনিক বললো সাইনের পূরক যে অপেক্ষকটা দ্যাট ইজ কস এক্স সেটাকে জেড ধরে নাও, কস এক্স কে জেড ধরে নিয়ে তার প্রচলিত রীতি অনুযায়ী ডেরিভেটিভ করেছি। করার পর আমরা কি করেছি, এটাকে একটু পুনর্বিন্যস্ত করেছি এমন ভাবে যাতে করে একটা সাইন এক্স আলাদা থাকে, বাদ বাকিগুলো একসাথে থাকে। তাই যেটাকে আলাদা করলাম অর্থাৎ একটা সাইন এক্স সেটাকে সেম রেখে দিয়ে বাদ বাকিটাকে কসের আকারে রিপ্লেস করার চেষ্টা করেছি। তাহলে এবার কি হলো লক্ষ্য করো, এবার এই জিনিসটাকে পুরোপুরি নতুন ভ্যারিয়েবল দিয়ে লেখার চেষ্টা করবো। 1 মাইনাস কস স্কোয়ার এক্স, কস স্কোয়ার এক্স এর পরিবর্তে লিখতে পারবো জেড স্কোয়ার, সাইন এক্স ডিএক্স এর পরিবর্তে লিখতে পারবো মাইনাস ডিজেড, অর্থাৎ সম্পূর্ণ নতুন ভ্যারিয়েবল দিয়ে এটাকে লেখার চেষ্টা করেছি। মাইনাসটা বাইরে বেরিয়ে গেল, 1 মাইনাস জেড স্কোয়ার ডিজেড। আমরা এর ইন্টিগ্রেশন জানি, মাইনাস রেখে দিয়ে 1 এর ইন্টিগ্রেশন কত না তো জেড, জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন কত জেড কিউব বাই 3, সব শেষে একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এবার আমরা জেড এর ভ্যালুটা বসিয়ে দেবো, জেড ধরেছিলাম কস এক্স, তাহলে জেড কিউব হবে কস কিউব এক্স বাই 3 প্লাস সব শেষে একটা কত সি। তাহলে কি করলাম লক্ষ্য করো, খুব সহজ পদ্ধতিতে আমরা ইন্টিগ্রেশন করেছি, শুধু আমাদের টেকনিকগুলো সঠিকভাবে মনে রাখা দরকার এবং প্রয়োগের যে স্টেপগুলো সেগুলো ভালোভাবে ধ্যান রাখা দরকার। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার যদি কস কিউব এক্স থাকতো তাহলে কি করতাম, আগের মতোই কস কিউব এক্স মানে এখান থেকে একটা কস এক্স আলাদা করে এটাকে কস স্কোয়ার এক্স লিখবো, তখন এই কস এক্সটা কোনো পরিবর্তন করবো না, এই কস স্কোয়ার এক্স এর পরিবর্তে 1 মাইনাস সাইন স্কোয়ার লিখবো। যেই লিখে দিলাম কস এর পাওয়ার বিজোড় আছে, তার মানে সাইন এক্স সমান জেড ধরবো, সাইন এক্স সমান জেড ধরে প্রচলিত রীতি অনুযায়ী যেটা করা উচিত সেই কাজটা করব। তারপরে আবার আমরা নতুন ভ্যারিয়েবল দিয়ে যদি লেখার চেষ্টা করি তাহলে ইন্টিগ্রেশন আমরা করতে পেরে যাব। তাহলে সাইনেরই পাওয়ার বিজোড় থাক আর কসেরই পাওয়ার বিজোড় থাক, আমি করে দিলাম একটা বটে, কিন্তু সেম টেকনিক অবলম্বন করে করার চেষ্টা করব। তোমরা যারা অত্যুৎসাহী স্টুডেন্ট নিজে থেকে করার চেষ্টা করিও, কস কিউব এক্স এর ইন্টিগ্রেশন কত হবে, সাইন টু দি পাওয়ার 5x এর ইন্টিগ্রেশন কত হবে, কস টু দি পাওয়ার 7x এর ইন্টিগ্রেশন কত হবে, এগুলো নিজে নিজে করার চেষ্টা করো। সাপোজ কস টু দি পাওয়ার যদি 7x থাকে তাহলে এখান থেকে বললাম একটা cos x আলাদা করে এখানে cos টু দি পাওয়ার 6x থাকবে, cos টু দি পাওয়ার 6x সেটাকে আমরা কি লিখবো, cos স্কয়ার x তার কিউব, cos স্কয়ার x তার কিউব। এই যে সাপোজ আমি দেখাচ্ছি যে cos টু দি পাওয়ার 7x dx, তাহলে এখান থেকে একটা cos x আলাদা করে রেখে দিয়ে এটাকে লিখতে পারি cos টু দি পাওয়ার 6x dx। এটাকে আমরা লিখব cos স্কয়ার x তার কিউব ইনটু cos x dx। তারপর এই যে cos স্কয়ার x এটা মাধ্যমিকে শিখেছি আমরা 1 মাইনাস sin স্কয়ার x তার কত
কিউব ইন্টু কস এক্স ডিএক্স। এই যে এই আকারে আগে রিপ্লেস করে নেব। রিপ্লেস করার পরে কি, যেহেতু কসের পর বিজোড় আছে তাহলে কি ধরতে হয়, সাইন এক্স সমান জেড। তাহলে সাইন এক্স সমান জেড ধরে এই যে এইখানে এসে আমরা সাইন এক্স সমান যদি জেড সাবস্টিটিউশন পুট করি তাহলে অবশ্যই এর ইন্টিগ্রেশনটা আমরা করতে পারবো। তাহলে আমি করে দিলাম একটা, কিন্তু এই টাইপের যত অঙ্ক আছে সব অঙ্কগুলো তোমরা যাতে নিজে থেকে করতে পারো তার জন্য কিভাবে করতে হয় তার একটা মানে সুস্পষ্ট বাতাবরণ আমি তোমাদের সামনে তৈরি করার চেষ্টা করেছি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে একটা কেস দেখানো হলো যখন এনটা বিজোড় হবে, কিন্তু এরকম তো হতে পারে যে এনের মানটা জোড়, এই যে এন যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়ে যায়, যুগ্ম পূর্ণ সংখ্যা, তখন সাইন টু দি পাওয়ার এন এক্স ডিএক্স কিংবা কস টু দি পাওয়ার এন এক্স ডিএক্স নির্ণয় করার সময় কোন সাবস্টিটিউশন পুট করব না, এখানে কোনো সাবস্টিটিউশন পুট করতে হবে না। তখন বলছে সাইন টু দি পাওয়ার এন এক্স অথবা কস টু দি পাওয়ার এন এক্স কে গুণিতক কোণের অপেক্ষক রূপে প্রকাশ করে সমাকলন করতে হয়। অর্থাৎ পাওয়ার যদি জোড় হয়ে যায় তখন আমাদের কাজ একটু বেশি। ক্লাস 11 এর ত্রিকোণমিতির ফর্মুলার প্রয়োগে ক্লাস 11 যে গুণিতক কোণ ছিল সেই গুণিতক কোণের যে ফর্মুলা, সেই ফর্মুলাগুলোকে প্রয়োগ করে আমাকে মানে সমাকলনটাকে আদর্শ সমাকলনে পরিণত করে তারপর ইন্টিগ্রেশন করতে হয়। তাহলে বিজোড় হলে সাবস্টিটিউশন পুট করব, কিন্তু জোড় হলে নয়, জোড় হলে গুণিতক কোণের আকারে প্রকাশ করব। কিভাবে লক্ষ্য করো, cos টু দি পাওয়ার 4x আছে, এটাকে আমরা লিখতে পারি cos স্কয়ার x তার স্কয়ার ইনটু dx, অবশ্যই লিখতে পারবো। এবার পরিবর্তন পদ্ধতি কিংবা তারও আগের চ্যাপ্টার অনির্দিষ্ট সমাকল চ্যাপ্টার চলাকালীন আমি বলেছিলাম যখনই সাইন কিংবা কসের পাওয়ার 2 থাকবে তখন সেখানে একটা 2 ইন্ট্রোডিউস করাটা জরুরি। আমি একাধিকবার বলেছি, যারা ক্লাস করছে ভালোভাবে তারা অবশ্যই বুঝতে পারবে। যখন এই সাইন কিংবা কসের পাওয়ার 2 থাকবে তখন সেখানে একটা 2 নিতে হয়। এখন একটা জিনিস লক্ষ্য করো, 2 নিয়েছি আমি, কিন্তু 2 এর তো স্কোয়ার আছে, অর্থাৎ 2 এর স্কোয়ার অলরেডি 4 লিখে ফেলেছি। তাহলে ওটা অ্যাডজাস্ট করার জন্য বাইরে আমাকে 1/4 নেওয়াটা দরকার। বেশ, এরপর 1/4 রেখে দিলাম। কি পড়ে আছে, 2 cos স্কয়ার x। এই 2 cos স্কয়ার x এর ফর্মুলা আমরা গুণিতক কোণে শিখেছিলাম ক্লাস 11 এ। সেটা কি ফর্মুলা ছিল, 1 + cos 2x। সেই ফর্মুলাটা আমরা এখানে বসিয়ে দেব। তাহলে 1 + cos 2x তার স্কয়ার ছিল, রেখে দিলাম 1/4। 1 + cos 2x তার স্কয়ার, অর্থাৎ a + b তার স্কয়ারের ফর্মুলা ফেলবো। a স্কয়ার মানে 1 + 2ab + b স্কয়ার মানে cos স্কয়ার 2x dx। এরপর পার্ট করে দিচ্ছি, লক্ষ্য করো 1/4 ইন্টু আমরা 1 + 2 cos 2x এর ইন্টিগ্রেশন করতে পারবো, রেখে দিলাম। অর্থাৎ এই দুটো আলাদা করলাম, 1/4 রেখে এই দুটো লিখলাম। আবার 1/4টা তো এর সাথে গুণ আছে, তাই 1/4 রেখে cos স্কয়ার 2x dx রেখে দিলাম। দেখো আমি দুটো পার্টে বিভক্ত করেছি, একটা পার্টে রেখেছি যেগুলো ইন্টিগ্রেশন আমি এখনই করতে পারবো, আরেকটা পার্টে রেখেছি যেগুলো ইন্টিগ্রেশন এখন করতে পারবো না, আরো আমাকে অপারেশন চালিয়ে সেটাকে আদর্শ সমাকলে পরিণত করতে হবে, তাই সেটাকে সেপারেট করে রেখেছি। এরপর লক্ষ্য করো 1/4 রেখে দিলাম। 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x প্লাস 2 বাইরে চলে এলো। cos 2x এর ইন্টিগ্রেশন আমরা শিখেছি কত, sin 2x/2। এবার এখানে এই যে cos স্কয়ার, আবার cos এর পাওয়ার 2। আমি বলেছি সাইন কিংবা cos এর পাওয়ার 2 থাকলে কি করতে হয়, একটা 2 ইন্ট্রোডিউস করতে হয়। তাহলে এখানে 2 লাগালে বাইরেও একটা 1/2 লাগাতে হবে, তাহলে বাইরে হয়ে গেল অ্যাকচুয়ালি 1/8। আবার 2 cos স্কয়ার 2x, তাহলে ওই সেম ফর্মুলা এখানে প্রয়োগ করব। একটা জিনিস ধ্যান রাখতে হবে, 2 cos স্কয়ার x যখন এখানে x তখন এখানে হয়ে গেছে 2x। এখন এখানে 2 cos স্কয়ার আর 2x, অর্থাৎ এইটার সাথে যদি এইটাকে কম্পেয়ার করি, x এর জায়গায় এখানে আছে 2x, তাহলে এর ফর্মুলাটা এখানে হয়ে যাবে 1 + cos 4x। আমরা লিখছি 1 + cos 4x dx। বুঝতে পারলে কিনা একটু ভালো করে যত্ন সহকারে নিজের মতো করে দেখার চেষ্টা করো। এখানে যে কোণটা থাকবে এখানে সেটা ডবল হয়ে যাবে। যদি এখানে লিখি 2 cos স্কয়ার 3x তাহলে হয়ে যাবে 1 + cos 6x। যদি এখানে লিখি 2 cos স্কয়ার 2x তখন হয়ে যাবে 1 + cos 4x। তার মানে মোদ্দা কথা হলো এখানে যে কোণটা থাকবে এইদিকে এসে তার ডবল হয়ে যাবে। এখানে 2x আছে, এখানে 4x হবে। এখানে যদি 4x থাকে তাহলে এখানে 8x হবে। আশা করি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। তাহলে ওই ফর্মুলাটা ফেলে দিয়েছি। তাহলে এখন কি ঘটলো লক্ষ্য করো, ইকুয়াল টু যদি গুণ করে দিই x/4 প্লাস
এই টু আর এই টু কেটে যদি যায় sin 2x বাই 4 প্লাস 1/8 রেখে দিলাম, 1 এর ইন্টিগ্রেশন হলো x প্লাস cos 4x এর ইন্টিগ্রেশন sin 4x বাই 4 প্লাস সবশেষে একটা c। এবার কি দাঁড়াবে লক্ষ্য করো, x বাই 4 আর এইখানে আছে x বাই 8 একসাথে নিয়ে নিলাম প্লাস এখানে sin 2x বাই 4 প্লাস এইখানে যদি গুণ করি sin 2x বাই 4 8 32, সরি sin 4x বাই 4 8 32। আশা করি এই যোগ বিয়োগ করাটা বুঝতে পারছো। আমি x বাই 4 প্লাস x বাই 8 একসাথে লিখেছি, তারপরে sin 2x বাই 4 লিখেছি প্লাস sin 4x বাই 4 8 32 লিখে প্লাস c করে দিয়েছি। এবার এইটুকুটাকে যদি যোগ করি তাহলে 8 লসাগু, 8 দিয়ে 4 কে ভাগ করলে, এই যে লক্ষ্য করো 8 লসাগু, 8 দিয়ে 4 কে ভাগ করলে 2, 2x প্লাস x প্লাস sin 2x বাই 4 প্লাস sin 4x বাই 32 প্লাস c সবশেষে 3x বাই 8 প্লাস sin 2x বাই 4 প্লাস sin 4x বাই 32 প্লাস c। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো কিভাবে করেছি। এরপরে নেক্সট যে এপিসোডটা নিয়ে এসেছি লক্ষ্য করো তোমরা, যে MON যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে sin টু দি পাওয়ার mx cos টু দি পাওয়ার nx dx আকারে সমাকল কি করে নির্ণয় করতে হয়। এর করেসপন্ডিং অনেকগুলো কেস রয়েছে, তোমরা ধৈর্য ধরে একটা একটা করে বোঝার চেষ্টা করো। যে একটু আগে দেখলাম sin টু দি পাওয়ার nx কিংবা cos টু দি পাওয়ার nx আলাদা আলাদা ভাবে ছিল, কিন্তু এখন এমন একটা কেস যেখানে sin এবং cos সাইমালটেনিয়াসলি আছে, একত্রে আছে। সেক্ষেত্রে আমরা একটা একটা করে কেস ধরে দেখাবো যে যদি m আর n দুটোই বিজোড় হয় তাহলে কি করতে হবে, যদি m জোড় n বিজোড় হয় তাহলে কি হবে, যদি m বিজোড় n জোড় হয় তাহলে বা কি হবে, যদি m আর n দুটোই জোড় হয় তাহলে বা কি হবে, যদি এরকম হয় যে m আর n কোনোটাই জোড় কিংবা কোনোটাই বিজোড় নয়, তারা যে কোনো বাস্তব সংখ্যা, তাহলে বা কি হবে। অর্থাৎ এর করেসপন্ডিং 5 ধরনের কেস আমি একটা একটা করে আলোচনা করব, তোমরা অত্যন্ত ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো। প্রথমে যে কেসটা নিয়ে এসেছি, যখন m আর n উভয়ই অযুগ্ম, আমি বলেছি 5টা কেস, তার প্রথম কেসটা যখন m আর n দুটোই বিজোড়, তখন কি করব, তখন খুব সাধারণ ধারণা যে sin x = z অথবা cos x = z প্রতিস্থাপন করতে হয়, যে কোনো একটা। দুটো পসিবিলিটি রয়েছে কিন্তু করব যে কোনো একটা পসিবিলিটিতে। কখন, যখন m আর n দুটোই বিজোড়। তাহলে এইরকম একটা টেকনিক আমরা দিয়ে অঙ্কটা করার চেষ্টা করছি, sin cube x × cos cube x dx। লক্ষ্য করছো এখানে m এরও পাওয়ার 3 n এরও পাওয়ার 3, সে দুটোই সমান হবে সেটা কথা নয়, দুটোই যদি বিজোড় হয়, m এর পাওয়ার 3 cos এর পাওয়ার অর্থাৎ n এর মানটা ধরে নাও 5 হয়ে গেল, হতে পারে। দুটোই যদি বিজোড় হয়ে যায় তাহলে কি হয়, sin x = z ধরো অথবা cos x = z ধরো। তার আগে আমরা এটাকে রিপ্লেস করব। আগে লক্ষ্য করো আমরা এটাকে লিখছি sin cube x ইনটু এই যে cos cube x, এখান থেকে আমি cos স্কয়ার x ইনটু cos x লিখতে পারি। অর্থাৎ একটা cos কে সেপারেট করে আর একটা cos স্কয়ার গুণ করে দিলাম। এরপর sin cube x, এই cos স্কয়ার x টাকে আমরা sin দিয়ে লেখার চেষ্টা করব, সেটা হলো 1 - sin স্কয়ার x ইনটু যেমন cos x ছিল রেখে দিলাম। এরপর কি করে বলেছি, sin x = z পুট করব, যে লেট sin x = z। আগের মতো নিয়ম অনুযায়ী ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু x। sin x এর ডেরিভেটিভ cos x = dz dx, কোনাকুনি গুণ করলে cos x dx সমান কত, dz। সব মানগুলো আমরা এখানে বসিয়ে দেব। sin cube x, sin x সমান তো z ধরেছি, তাহলে sin cube x সমান হবে z কিউব, 1 - sin স্কয়ার x এর পরিবর্তে হবে z স্কয়ার, cos x dx এর পরিবর্তে লিখতে পারবো dz। অর্থাৎ সম্পূর্ণ নতুন ভেরিয়েবল দিয়ে লেখার চেষ্টা করেছি। গুণ করে দিচ্ছি z কিউব ইনটু 1 মানে z কিউব মাইনাস z টু দি পাওয়ার 5 ইনটু dz।
জেড কিউবের ইন্টিগ্রেশন কত, জেড টু দি পাওয়ার 4/4, জেড টু দি পাওয়ার 5 এর ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 6/6 প্লাস 3, সবশেষে জেড এর ভ্যালু বসিয়ে দেবো। জেড ইজ ইকুয়াল ছিল sin x, তারপর 4 মানে sin টু দি পাওয়ার 4x/4 মাইনাস sin টু দি পাওয়ার 6x/6 প্লাস কত c। এইটা অ্যান্সার হয়ে গেছে, লক্ষ্য করো। অর্থাৎ আমি কি করেছি, এখান থেকে cos কিউব যেটা ছিল সেখান থেকে একটা cos কে আলাদা করে বাকিটাকে cos স্কয়ার x, ওই cos স্কয়ার x টাকে sin এর আকারে এক্সপ্রেস করে দিয়েছি, তারপর আমি sin x সমান z ধরে নিয়েছি। তাহলে আমি বলেছিলাম যদি m আর n দুটোই বিজোড় হয় তাহলে sin x সমান z ধরে অঙ্কটা করা যায়, অথবা cos x সমান z ধরে অঙ্কটা করা যেতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে ফার্স্ট কেসটা বুঝতে পেরেছো নিশ্চয়। এবার 2 নম্বর কেস দেখাবো, যখন m টা যুগ্ম অর্থাৎ প্রথমটা জোড়, sin এর পাওয়ার জোড়, cos এর পাওয়ার বিজোড়, তাহলে কার পাওয়ার বিজোড় সেই দিকে আমরা ধ্যান দেব। আমরা আজকে প্রথম যে টেকনিকটা শিখিয়েছি যে sin টু দি পাওয়ার nx আর cos টু দি পাওয়ার nx যদি আলাদা থাকে এবং তাদের পাওয়ার যদি বিজোড় হয়, সাপোজ sin এর পাওয়ার যদি বিজোড় হয়, তাহলে আমরা বলেছিলাম তার পুরো অর্থাৎ cos x সমান z ধরতে হয়। আবার যখন cos এর পাওয়ার বিজোড় তখন বলেছিলাম তার পুরো অর্থাৎ sin x সমান z ধরতে হয়। তাই ওই টেকনিকটা মোটামুটি এখানে প্রয়োগ করার চেষ্টা করছি। কিভাবে, কার পাওয়ার বিজোড় দেখবো, sin এর না cos এর। এখানে cos এর পাওয়ার বিজোড়, cos এর পাওয়ার বিজোড় মানে তার পুরো sin x সমান z ধরবো। তাহলে এটাকে কিভাবে করছি লক্ষ্য করো, sin টু দি পাওয়ার 4x cos কিউব x টাকে আগের মতো লিখছি cos স্কয়ার x ইনটু cos x, তারপর sin টু দি পাওয়ার 4x রেখে দিয়ে এইটাকে sin এর আকারে প্রকাশ করার চেষ্টা করব 1 মাইনাস sin স্কয়ার x ইনটু cos x dx। তারপর কি বলেছি, cos এর পাওয়ার বিজোড় মানে sin x সমান z ধরবো। তাহলে ধরে নিচ্ছি লেট sin x সমান z, ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x, sin x এর ডেরিভেটিভ cos x ইজ ইকুয়াল টু dz dx। কোনাকুনি গুণ করলে cos x dx সমান কত, dz। সব মানগুলো এখানে বসিয়ে দিচ্ছি, লক্ষ্য করো। sin টু দি পাওয়ার 4x মানে z টু দি পাওয়ার 4 1 মাইনাস z স্কয়ার ইনটু cos x dx এর পরিবর্তে হলো dz। যদি গুণ করে দিই z টু দি পাওয়ার 4 মাইনাস z টু দি পাওয়ার 4 ইনটু z স্কয়ার মানে z টু দি পাওয়ার 6 dz। z টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার 5/5, z টু দি পাওয়ার 6 এর ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার 7/7 প্লাস c। সবশেষে z এর ভ্যালু বসিয়ে দেব, sin টু দি পাওয়ার 5x by 5 মাইনাস sin টু দি পাওয়ার 7x by 7 প্লাস c। অর্থাৎ আমরা চেষ্টা করব sin আর cos তারা আলাদা আলাদা ভাবে থাক কিংবা একসঙ্গে থাক, যার পাওয়ার বিজোড় হবে তার পুরকটা সমান z ধরবো। এইটা হচ্ছে মোদ্দা কথা। আবার বলছি, sin কিংবা cos তারা আলাদা থাকতে পারে অথবা একসাথে থাকতে পারে। যদি দেখি কোনোটার পাওয়ার বিজোড় আছে তাহলে যার পাওয়ার বিজোড় থাকবে আমরা তার পুরকটাকে z ধরে নেব। আশা করি ক্লিয়ার হয়েছে। এরপর আমরা থার্ড ইস্যুটা নিয়ে আসছি, 3 নম্বর টেকনিক। যখন m অযুগ্ম অর্থাৎ m অযুগ্ম মানে sin এর পাওয়ার বিজোড় আর cos এর পাওয়ার যদি জোড় হয়ে যায়, n টা যদি যুগ্ম হয়ে যায়, তাহলে বলছে cos x সমান z ধরতে হয়। কেন, আমি যেটা বললাম একটু আগে যে কার পাওয়ার বিজোড় মানে sin এর পাওয়ার বিজোড়, তাহলে sin x এর পূরক হচ্ছে cos, তাহলে cos x সমান z ধরতে হবে। সেটাই লেখা আছে cos x সমান z। সবসময় ওই ধারণাটা মাথার মধ্যে রাখার চেষ্টা করো, যার পাওয়ার বিজোড় তার পূরক কোনটাকে z ধরে নিতে হবে। এবার যদি দুটোরই পাওয়ার বিজোড় হয়ে যায় তখন তোমার হাতে দুটোই পসিবিলিটি, যে কোনো একটা ধরতে পারো। তুমি সাইনটার উপরে যদি গুরুত্ব দাও যে সাইন বিজোড়, তাহলে cos x সমান z ধরতে পারো। আবার কেউ যদি cos এর উপরে গুরুত্ব দাও যে cos এর পাওয়ার বিজোড় আছে স্যার, তাহলে sin x সমান z ধরবে। অর্থাৎ সেক্ষেত্রে দুটোই পসিবিলিটি। আদারওয়াইজ যদি একটারই পাওয়ার বিজোড় হয় তাহলে যেটার পাওয়ার বিজোড় হবে তার পূরক কোণকে z ধরতে হয়। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা এই sin কিউব x টাকে লেখার চেষ্টা করছি sin স্কয়ার x ইনটু sin x, কিন্তু sin x টা একটু পরে লিখবো, আগে cos স্কয়ার x লিখছি ইনটু sin x। লক্ষ্য করো কি লিখেছি, sin কিউব x কে sin স্কয়ার ইনটু sin x লিখেছি। তারপরে এই sin স্কয়ার
এই যে সাইন স্কোয়ার এক্স, এটাকে মাধ্যমিকের ফর্মুলা দিয়ে রিপ্লেস করার চেষ্টা করছি। এটাকে লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ইন্টু কত সাইন এক্স ডিএক্স। এইরকম আকারে প্রকাশ করে নেওয়ার পরে আমি কি ধরবো বলেছি, কস এক্স সমান জেড। তাহলে লেট cos x সমান z, ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x ইজ ইকুয়াল টু dz dx, ফাইনালি sin x dx ইজ ইকুয়াল টু কত মাইনাস dz। তাহলে পড়ে থাকলো 1 মাইনাস cos স্কোয়ার x বলতে z স্কোয়ার ইন্টু cos স্কোয়ার x এর মান আবার z স্কোয়ার ইন্টু সাইন এক্স ডিএক্স এর পরিবর্তে মাইনাস ডিজেড। তাহলে এই মাইনাসটা একেবারে শুরুতে নিয়ে নিলাম, জেড স্কোয়ার দিয়ে এটাকে গুণ করলে জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার মানে জেড টু দি পাওয়ার 4 ডিজেড। ইন্টিগ্রেশন করছি লক্ষ্য করো, মাইনাস রেখে দিয়ে জেড স্কোয়ার ইন্টিগ্রেশন জেড কিউব বাই 3, জেড টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস কত সি। এবার আমরা জেড এর ভ্যালু বসিয়ে দেবো, তাহলে অ্যান্সার পেয়ে যাবো মাইনাস জেড কিউবের ভ্যালু কত cos কিউব এক্স বাই 3 মাইনাস জেড টু দি পাওয়ার 5 মানে cos টু দি পাওয়ার 5x বাই 5 সবশেষে প্লাস একটা সি। এরপরে ফোর্থ যে টেকনিকটা লক্ষ্য করো, কি বলেছি, যখন এম আর এন উভয়ই যুগ্ম, আমরা এর আগেও বলেছি আবার বলছি যে এম আর এন যদি দুটোই যুগ্ম হয়ে যায়, সে তারা আলাদাভাবে থাক কিংবা একসঙ্গে থাক, তখন তাদেরকে কোনো সাবস্টিটিউশন দিয়ে আমরা আদর্শ সমাকলে রূপান্তরিত করতে পারবো না। সেক্ষেত্রে তাদেরকে গুণিতক কোণের আকারে প্রকাশ করতে হবে। আমরা এর আগে একবার করেছি, আবার নতুন করে করছি। সেটা লেখা আছে লক্ষ্য করো, যখন এম আর এন উভয় যুগ্ম, তখন সাইন টু দি পাওয়ার এম ইন্টু কস টু দি পাওয়ার এন এক্স কে গুণিতক কোণের অপেক্ষক রূপে প্রকাশ করে সমাকলন করতে হয়। তাহলে কি করে গুণিতক কোণের আকারে প্রকাশ করছি একটু লক্ষ্য করো। আমরা এটাকে লিখতেই পারি এরকম ভাবে যে সাইন এক্স ইন্টু কস এক্স তার পাওয়ার 4 যেমন আছে লিখে দিলাম। লক্ষ্য করো, এরকম লিখতে পারবো না পারবো না? হ্যাঁ, অবশ্যই লিখতে পারবো। তাহলে যখনই এরকম আমরা লিখতে পারবো, তখন আমরা কি করছি, যে যারা ক্লাস 11 এর ত্রিকোণমিতি মানে ফর্মুলাগুলোর সাথে আমরা পরিচিত, বিশেষ করে গুণিতক কোণ এবং অংশকোণ, তারা অবশ্যই বুঝতে পারবো যে সাইন এক্স আর কস এক্স আছে, তার মানে এখানে একটা ফর্মুলা প্রয়োগ করতে গেলে একটা নির্দিষ্ট জিনিস ও মনে প্রাণে চাইছে। কোন জিনিসটা চাইছে না, তো 2। তাহলে যখন 2 চাইছে তখন নিশ্চয়ই একটা ফর্মুলা পড়ে যাচ্ছে। ফর্মুলাটা কি, সাইন 2x। তাহলে এখানে 2 তো ছিল না, 2 এর পাওয়ার অ্যাকচুয়ালি 4, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 মানে 16 আমি এক্সট্রা লিখেছি। তাহলে বাইরে আমাকে 1/16 অ্যাডজাস্ট করার জন্য দিতে হবে অবশ্যই। তাহলে কি পড়ে থাকলো লক্ষ্য করো, 1/16 পড়ে থাকলো, ভিতরের ফর্মুলাটা সাইন 2x তার টু দি পাওয়ার 4 dx। তাহলে যারা জানো না 2 sin x cos x এর ফর্মুলাটা কি, তারা এখন থেকে আবার মুখস্থ করে নাও। তার ফর্মুলাটা হচ্ছে sin 2x, বাইরে টু দি পাওয়ার 4 ছিল, সেটা আমি লিখে দিয়েছি, ইজ ইকুয়াল টু 1/16 ইন্টু, আচ্ছা sin টু দি পাওয়ার 4 2x, এটাকে তো আমরা লিখতেই পারি যে sin স্কোয়ার 2x তার স্কোয়ার। এখানে কোনো সমস্যা নেই আশা করি, কারণ 7 8 এর সূচকের ধর্ম থেকে আমরা দেখে এসেছি যে এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হয়, তাহলে sin টু দি পাওয়ার 4 2x হবে। হ্যাঁ অবশ্যই। কেন এরকমটা লিখলেন স্যার, তার অবশ্যই যুক্তি আছে, সেই যুক্তিটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যে আমি বলেছি যখনই সাইন কিংবা কসের পাওয়ার 2 থাকে, তখন সেখানে একটা 2 ইন্ট্রোডিউস করতে হয়। এর আগেও আমি আজকের ক্লাসে বলেছি সাইন কিংবা কসের পাওয়ার 2 থাকলে সেখানে একটা 2 ইন্ট্রোডিউস করতেই হবে। তাহলে 2 আমি লিখলাম মোটে, কিন্তু অ্যাকচুয়ালি 2 এর স্কোয়ার অর্থাৎ 4 লিখেছি। তাহলে বাইরে একটা 4 ইন্ট্রোডিউস করতে হবে আমাকে, লক্ষ্য করো। তাহলে বাইরে কি থাকলো, 1/16 4 যা 64, অর্থাৎ 4 16 64। 2 sin স্কোয়ার 2x এর ফর্মুলাও আমরা গুণিতক কোণে শিখেছিলাম, সেটাই লিখছি। 2 sin স্কোয়ার x এর ফর্মুলা আগে লিখি, তাহলে বুঝতে পারবো। 2 sin স্কোয়ার x এর ফর্মুলাটা হচ্ছে 1 মাইনাস cos 2x। এখানে যদি 2 sin স্কোয়ার 2x থাকে, অর্থাৎ নিয়ম অনুযায়ী এখানে যে কোণটা থাকবে এদিকে সে দ্বিগুণ হয়ে যাবে, তাহলে এর ফর্মুলা হয়ে যাবে 1 মাইনাস cos 4x। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে 2 sin স্কোয়ার 2x এর ফর্মুলা লিখছি 1 মাইনাস cos 4x। তাহলে এর ফর্মুলাটা আমি এখানে লিখে ফেললাম, তার স্কোয়ার আছে দিয়ে ফেললাম dx। তারপর 1/64
এখানে a মাইনাস বি তার স্কোয়ারে ফর্মুলা ফেলবো, তাহলে a স্কোয়ার মানে 1 মাইনাস 2 cos 4x প্লাস cos স্কোয়ার 4x ইন্টু dx। তারপর 1/64 যেটুকুটা ইন্টিগ্রেশন করতে পারবো সেটা আলাদা করছি, 1 মাইনাস 2 cos 4x এর ইন্টিগ্রেশন আমরা করতে পারবো, তাই সেটাকে সেপারেট করে দিলাম। আর 1/64 তো এর সাথে গুণ আছে, তাহলে 1/64 লিখে আমরা এখানে লিখছি cos স্কোয়ার 4x dx। তাহলে কি কি করলাম লক্ষ্য করো, পাট করে দিয়েছি। 1/64টা একবার এই দুটোর সাথে লাগিয়েছি, 1/64টা একবার এর সাথে লাগিয়েছি। কেন দুটো পার্ট করলেন স্যার? তার কারণ এইটুকুটা ইন্টিগ্রেশন আমরা এখনই করতে পারবো, কিন্তু এইটুকুটা ইন্টিগ্রেশন এখন করতে পারবো না, এখনো সেটা আদর্শ সমাকলে পরিণত হয়নি। তাহলে এটাকে আদর্শ সমাকলে পরিণত করতে গেলে আর কি করতে হবে? এই যে cos এর পাওয়ার 2 আছে, এখানে একটা 2 লাগাতে হবে, তাহলে বাইরেও একটা 2 মানে 1/2 লাগিয়ে অ্যাডজাস্ট করতে হবে। ইজ ইকুয়াল টু কি পড়ে থাকলো দেখো, 1/64 এখানে যদি ইন্টিগ্রেশন করি, 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x মাইনাস 2 বাইরে বেরিয়ে গেল, cos 4x এর ইন্টিগ্রেশন sin 4x/4 প্লাস 1/64 কে 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, 1/128 128 2 cos স্কোয়ার 4x এর ফর্মুলা আবার 11 গুণিতক কোণ ফর্মুলা থেকে এটা হবে 1 প্লাস cos 8x 1 প্লাস cos 8x dx। একটু আগে দেখালাম আমি যে 2 cos স্কোয়ার 4x, এই যে লক্ষ্য করো 2 cos স্কোয়ার 4x, আমি বলেছিলাম এইখানে যে কোণটা থাকবে এদিকে এসে ডবল হয়ে যাবে, এটা হয়ে যাবে নিশ্চয় 1 প্লাস cos 8x। এরকম বেশ কয়েকটা আমি এক্সাম্পলস দেখিয়েছি, তার মতো করেই 2 cos স্কোয়ার 4x ইজ ইকুয়াল টু অবশ্যই লিখতে পারি 1 প্লাস cos 8x। তাই ওই অঙ্কটাতে গিয়ে আমরা সেই ফর্মুলাটা প্রয়োগ করে দিয়েছি। এই যে 2 cos স্কোয়ার 4x এর পরিবর্তে লিখলাম 1 প্লাস cos 8x। এবার তারও ইন্টিগ্রেশন করতে পারবো, লক্ষ্য করে এবারে এই 1/64 দিয়ে যদি গুণ করে দিই, x/64 মাইনাস এই 2 দিয়ে এটা কাটাকুটি করলে নিচে 2, তাহলে sin 4x বাই 64 কে 2 দিয়ে গুণ করলে 128 প্লাস 1/128 রেখে দিয়ে এবার এই 1 এর ইন্টিগ্রেশন করলে হলো x প্লাস cos 8x এর ইন্টিগ্রেশন হলো sin 8x বাই 8 প্লাস কত c। ব্যাস আমাদের ইন্টিগ্রেশন করা হয়ে গেছে, এবার ক্যালকুলেশন করার পালা। x/64 রেখে দিলাম, এইখানে x দিয়ে যদি গুণ করি x/128 একসাথে নিলাম, তারপর এখানে মাইনাস sin 4x/128 আর এইখানে এটাকে যদি গুণ করি প্লাস sin 8x বাই 8 128 মানে 1024 প্লাস c যেমন ছিল রেখে দিলাম। এবার এই দুটো জায়গায় আমরা যোগ করে দেব। আচ্ছা, যোগ যদি করি তাহলে এখানে লসাগু হচ্ছে 64 এর 128 এর 128 লসাগু, 128 কে 64 দিয়ে ভাগ করলে 2, তাহলে 2x প্লাস কত x মাইনাস sin 4x বাই 128 প্লাস sin 8x বাই 1024 প্লাস c, সব শেষ লাইন। এটা যোগ করলে 3x/128 মাইনাস sin 4x/128 প্লাস sin 8x বাই 1024 প্লাস সবশেষে কি একটা c। তাহলে লক্ষ্য করো, যখনই সাইন কিংবা কসের পাওয়ার জোর থাকবে, তারা আলাদা আলাদা ভাবে থাকুক আর একসঙ্গে থাকুক, আমাদের কাজ হলো সেটাকে গুণিতক কোণের আকারে প্রকাশ করে সমাধান করা। তাহলে দুটো কেসই এক আলোচনা করা হয়ে গেল। আর একটা পসিবিলিটি পড়ে থাকলো এই সেকেন্ড কেসটার ক্ষেত্রে, কি যে এমআরএন যদি যুগ্ম আর অযুগ্ম না হয়ে যে কোনো বাস্তব সংখ্যা হয়, তাহলে কি সাবস্টিটিউশন পুট করতে হয়, তাকে কি করি বা সমাধান করতে হয়, তার রূপরেখা আজকে আমি দেখাবো। তারপর আজকের ক্লাস থেকে অব্যাহতি নেওয়ার চেষ্টা করব। লক্ষ্য করে কি বলা হয়েছে, এই কেসটা সবচেয়ে ইম্পর্টেন্ট কেস। যদি এমআরএন যে কোনো বাস্তব সংখ্যা হয়, অর্থাৎ এখানে কিন্তু জোড় বিজোড় হওয়ার উপরে কোনো এমফাসাইজ করা হলো না, যে কোনো বাস্তব সংখ্যা যদি হয়, তখন আমাদেরকে দেখতে হবে m প্লাস n এর মানটা।
m প্লাস n যদি একটা ঋণাত্মক যুগ্ম সংখ্যা হয়, এদিকে খেয়াল রেখো, যদি m আর n জোড় বিজোড়ের উপরে গুরুত্ব না দিয়ে তারা যে কোনো বাস্তব সংখ্যা হয় এবং তাদের যোগফলটা যদি নেগেটিভ ইভেন নাম্বার হয়, আবার বলছি m প্লাস n অর্থাৎ তাদের যোগফল নেগেটিভ ইভেন নাম্বার ঋণাত্মক যদি জোড় সংখ্যা হয়, তাহলে অবশ্যই আমরা অঙ্কটা করার জন্য tan x = z এই সাবস্টিটিউশনটা পুট করে করব। তাহলে এই যে টেকনিকটা কথা বললাম, সেখানে আমরা যে সাবস্টিটিউশনটা পুট করব সেটা সম্পূর্ণ নতুন, যে আছে সাইন কস দিয়ে, অথচ আমরা tan x = z ধরে অঙ্কটা করব। তাহলে tan x = z ধরতে গেলে আমাদের যে টেকনিকটার কথা বললো সেই টেকনিকটা আমাকে ভালো করে মাথায় রাখতে হবে, কি যে m প্লাস n এর মানটা অবশ্যই যাতে নেগেটিভ এবং জোড় সংখ্যা হয়। তাহলে সেটা দেখতে গেলে আমরা অঙ্কের মাধ্যমে ইমপ্লিমেন্ট দেখাচ্ছি, খুব ভালো করে আগে লক্ষ্য করো। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে সাইন এক্স এবং কস এক্স দুটো একসঙ্গে আছে। সাইনের পাওয়ার যদি দেখি তাহলে সেটা আছে 1, কসের পাওয়ার কত না তো 7। ভালো করে লক্ষ্য করো, সাইনের পাওয়ার 1, কসের পাওয়ার 7। তাহলে যেহেতু তারা গুণ আকারে আছে, এখন তোমাদের মনে হতে পারে স্যার এটা আলাদা এটা আলাদা, হ্যাঁ সেটা বটে, কিন্তু আমরা দুটোকে একই রকম অপেক্ষক বলে ধরে নিচ্ছি, দুটি তো ত্রিকোণমিতিক অপেক্ষক। তাই এর পাওয়ার 1 এর পাওয়ার 7, যেহেতু গুণ আছে তাহলে পাওয়ারটা যোগ হয়, তাহলে যোগটা কত হলো 8। স্যার আপনি তো বলেছেন m প্লাস n এর মান অর্থাৎ তাদের যোগফলের মান ঋণাত্মক যুগ্ম সংখ্যা হবে, এটা তো ঋণাত্মক হয়নি। আমি ধাপে ধাপে বলে যাচ্ছি, শুনে যাও। আমি সাইনের পাওয়ার দেখলাম 1, কসের পাওয়ার দেখলাম 7, সেই পাওয়ারগুলোকে যোগ করলাম, যোগ করলে কত হলো না তো 8। আচ্ছা পাওয়ারটা 8টা তো রুটের ভিতরে, রুটের বাইরে যদি করি তাহলে পাওয়ার ভিতরে 8 আছে, তার বাইরে এলে 4 হবে। তাহলে পাওয়ারটা বাইরে নিয়ে আসার পরে, পাওয়ার বাইরে যখন এলো তখন কত হলো 4 হয়ে গেল, কারণ ভিতরে যদি সাইন মানে স্কোয়ার থাকে, সাইন স্কোয়ার এক্স থাকে, তাহলে বাইরে সাইন এক্স আসবে। ভিতরে যদি সাইন টু দি পাওয়ার 4x থাকে, বাইরে সাইন স্কোয়ার এক্স আসবে। ভিতরে যদি সাইন টু দি পাওয়ার 8x থাকে, তাহলে বাইরে সাইন টু দি পাওয়ার 4x থাকবে। অর্থাৎ ভিতরে পাওয়ারটা হচ্ছে 8, বাইরে যখন নিয়ে আসবে তখন পাওয়ারটা 4 হলো। এবার কি করব স্যার, এখন তো নেগেটিভ হয়নি। হ্যাঁ, এই পাওয়ারগুলো কনসিডার করে নেওয়ার পরে এবার সব সময় আমরা পাওয়ারটাকে উপরে নিয়ে গিয়ে বিবেচনা করার চেষ্টা করব। অর্থাৎ যা কিছু আমরা দেখলাম সবই তো হরে, নিচে ক্যালকুলেশন করেছি আমরা। এবার এই পাওয়ারটাকে যদি উপরে নিয়ে যাই তাহলে সূচকের নিয়ম অনুযায়ী উপরে নিয়ে গেলে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে। অর্থাৎ এটাকে পাওয়ারটাকে লবে নিয়ে গেলে, পাওয়ারটাকে লবে নিয়ে গেলে সেটি হবে কত না -4। অর্থাৎ এটা হয়ে গেছে একটা নেগেটিভ ইভেন নাম্বার, ঋণাত্মক জোড় সংখ্যা হয়ে গেছে। তাহলে আবার বলছি কি কি জিনিস আমাকে ফলো করতে হলো। এখানে দুটো আলাদা আলাদা অপেক্ষক থাকলেও আমরা ভাববো সেটা একটাই অপেক্ষক, সেটা হলো ত্রিকোণমিতিক অপেক্ষক। যেহেতু তারা গুণ আছে মানে পাওয়ারটা যোগ হবে। তাহলে সাইনের পাওয়ার 1, কসের পাওয়ার 7, যোগ করেছি 8 হয়েছে। এটা কি রুটের ভিতরে? তার রুটের বাইরে যখন করবো, এই যে পাওয়ারটাকে যখন বাইরে আনবো, কার বাইরে লিখে দিচ্ছি রুটের বাইরে, পাওয়ারটা রুট এর বাইরে যখন নিয়ে আসবে তখন কত হলো, পাওয়ারটা 4 হয়ে গেল। এবার ওই পাওয়ারটাকে যদি লবে নিয়ে যাই, উপরে নিয়ে চলে যাই, তাহলে সেই পাওয়ারটা কত হয় -4। তার মানে এটা নেগেটিভ জোড় সংখ্যা হয়ে গেছে। তার মানে আমরা কি করব, tan x = z সাবস্টিটিউশন এটা পুট করব। তাহলে আমরা tan x = z পুট করার আগে তো আমরা এটা tan x দিয়ে প্রকাশ করার চেষ্টা করব। কি করে নিয়ে আসছে লক্ষ্য করো। তাহলে dx বাই tan x নিয়ে আসতে গেলে sin x এর নিচে অবশ্যই cos x নিয়ে আসতেই হবে। তাহলে এই যে cos x নিচে লিখেছি, এটা তো নিচে ছিল না, তাহলে অ্যাডজাস্ট করতে গেলে এখানে যেটা cos টু দি পাওয়ার 7 ছিল ওটাকে cos টু দি পাওয়ার 8x করে দিলাম। দেখো আমি কি এখনো পর্যন্ত ভুল লিখেছি? না না, কারণ এটা কেটে গেলে cos টু দি পাওয়ার 7x পড়ে থাকবে। স্যার কেন এমনটি করছেন? তার কারণ অঙ্কটা করতে গেলে আমাকে tan x ধরতে হবে, তাহলে tan x নিয়ে আসতেই হবে। এই কারণে আমি এরকম করে লেখার চেষ্টা করেছি। স্যার আপনি কি করে বুঝলেন যে tan x = z ধরতে হবে? তার জন্য আমি মানে এই কাজটুকু রাখে তোমাদের সামনে করে দেখালাম। এটা পরীক্ষার সময় করে দেখানোর দরকার নেই, এটা তোমাকে মনে মনে করতে হবে যে হ্যাঁ এখানে tan x = z সাবস্টিটিউশন পুট করার নেপথ্যে কারণটা হলো এখানে যে পাওয়ারগুলো রয়েছে সেই পাওয়ারগুলোকে যদি একেবারে লবে নিয়ে চলে যায় তাহলে তাদের
যোগফলটা নেগেটিভ জোড় সংখ্যা হবে। অর্থাৎ এটা আমি তোমাদের সুবিধার জন্য লিখে দেখালেও এটা প্রকৃতপক্ষে তোমাদের মনে মনে করতে হবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এরপর আমরা ওইখান থেকে চলে আসছি dx বাই এই যে sin x বাই cos x, এটা মানে হচ্ছে tan x, তাহলে রুট tan x। আর এই cos টু দি পাওয়ার 8x কে যদি রুট থেকে বাইরে বের করি তাহলে নিশ্চয়ই cos টু দি পাওয়ার 4x হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার এই cos টু দি পাওয়ার 4x যদি উপরে নিয়ে চলে যায় তাহলে sec টু দি পাওয়ার 4x dx বাই নিচে আছে কত রুট tan x। এবার sec টু দি পাওয়ার 4x এখান থেকে আমরা sec স্কয়ার x আলাদা করে নিলাম, আর নিচে পড়ে আছে কত রুট tan x। অর্থাৎ sec টু দি পাওয়ার 4x থাক, sec টু দি পাওয়ার 6x থাক, যাই থাকুক না কেন আমি সেখান থেকে sec স্কয়ার x আলাদা করে বাদবাকিটা অ্যাডজাস্ট করব। তারপর কি করছি আমরা এই sec স্কয়ার x টাকে ফিক্সড করে এইটাকে পরিবর্তন করব tan এ। তাহলে এটাকে tan এর আকারে যদি লিখতে চাই অবশ্যই এটাকে লিখতে পারবো মাধ্যমিকের ফর্মুলা থেকে 1 প্লাস tan স্কয়ার x, কেননা তার মানে হচ্ছে sec স্কয়ার x। আর এই sec স্কয়ার x টাকে আমরা রেখে দেব, আর নিচে কি পড়ে আছে না তো রুট tan x। তাহলে লক্ষ্য করো পুরো অঙ্কটা কি ছিল আর কিরকম ভাবে আমি পরিণত করার চেষ্টা করলাম। এইরকম ভাবে পরিণত করার উদ্দেশ্যটা কি, আমরা এবারে tan x সময় যদি z ধরি তাহলে তার ডেরিভেটিভ করলে sec স্কয়ার x পেয়ে যাব। অর্থাৎ এমন দুটি অপেক্ষকের অস্তিত্ব এখানে আছে যার একটা ডেরিভেটিভ করলে আমরা অন্যটা পেয়ে যাব, তাই আমরা এই আকারে পরিণত করার চেষ্টা করেছি। তবে খেয়াল রাখবো tan x শুধু z না ধরে, যেহেতু রুটের ভিতরে আছে আমরা z স্কয়ার ধরে নেব, তাহলে ক্যালকুলেশনটা আমাদের আরো সহজ হয়ে যাবে। তাহলে লক্ষ্য করো আমরা ধরে নিচ্ছি যে লেট tan x সমান z স্কয়ার। tan x এর ডেরিভেটিভ কত, অর্থাৎ sec স্কয়ার x ইজ ইকুয়াল টু 2z dz dx। তাহলে কোনাকুনি যদি গুণ করে দিই sec স্কয়ার x dx ইজ ইকুয়াল টু 2z dz। এবার সম্পূর্ণ নতুন ভেরিয়েবল দিয়ে আমরা অঙ্কটাকে লেখার চেষ্টা করছি। লক্ষ্য করো কি ছিল 1 প্লাস tan স্কয়ার x, তাহলে অতএব 1 প্লাস tan স্কয়ার x করলে z টু দি পাওয়ার 4 হয়ে যাবে ইনটু sec স্কয়ার x dx। sec স্কয়ার x dx এর পরিবর্তে লিখেছি 2z dz, নিচে কি ছিল রুট tan x। তাহলে রুটের ভিতরে tan x মানে রুটের ভিতরে z স্কয়ার, তাহলে বাইরে বেরোলে কত হবে নাকি z হবে, এই z কেটে গেল, 2 বাইরে যদি রেখে দিই পড়ে থাকলো ভিতরে 1 প্লাস z টু দি পাওয়ার 4 dz। এই যে 2 কনস্ট্যান্ট বাইরে চলে এলো, এখানে যেটা ছিল সেটাই পড়ে থাকলো। ইন্টিগ্রেশন করছি, লক্ষ্য করো 1 এর ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার 5/5 প্লাস কত c। এবার আমরা z এর ভ্যালু বসিয়ে দেবো, তাহলে 2 ইন্টু z এর ভ্যালু z স্কয়ার যদি tan x হয় তাহলে এইখান থেকে তোমরাই বলো দেখি z সমান কি হবে, মানে tan x এর পাওয়ার হাফ হয়ে যাবে, কিংবা এটাকেই বলতে পারো তোমরা রুট tan x, একই কথা। তাহলে z এর পরিবর্তে লিখলাম রুট tan x প্লাস z টু দি পাওয়ার 5 এর ভ্যালু কত হবে এখান থেকে লক্ষ্য করো z টু দি পাওয়ার 5, মানে এখানে হয়ে যাবে tan x যেটা পাওয়ার আছে তার পাওয়ার 5 মানে 5/2 হয়ে যাবে। তাহলে এটা লিখছি tan x টু দি পাওয়ার 5/2 নিচে কত 5 প্লাস সবশেষে একটা c। তাহলে লক্ষ্য করো আমরা যে টেকনিকটা নিয়ে আলোচনা করেছি সেই টেকনিকটা দিয়ে সম্পূর্ণ বাস্তবায়ন করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের মধ্যে এই টেকনিক নিয়ে আর কোনো সমস্যা নেই। তাহলে আজকের পর্বে তোমাদের যে নতুন চ্যাপ্টারটা নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম সেই আলোচনাতে এসে আমরা মাত্র 2 ধরনের বিশেষ বিশেষ অপেক্ষকের ইন্টিগ্রেশন শেখানোর চেষ্টা করেছি। প্রথমে চেষ্টা করেছি শুধু যদি sin টু দি পাওয়ার nx কিংবা শুধু যদি cos টু দি পাওয়ার nx আকারে ইন্টিগ্রেশন থাকে তাহলে কি করব। সেক্ষেত্রে বলেছিলাম যে sin এর পাওয়ার যদি বিজোড় কিংবা cos এর পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে তাদের পূরক কোণ সমান z ধরে নেব। যদি sin এর পাওয়ার জোড় কিংবা cos এর পাওয়ার জোড় হয়ে যায় তখন কি করব স্যার, জোড় হয়ে গেলেই তাদেরকে গুণিতক কোণের আকারে প্রকাশ করে সমাধান করার চেষ্টা করব। এই হচ্ছে প্রথম কেসটাতে আলোচ্য বিষয়। তারপর যখন দ্বিতীয় কেসটা আমি তোমাদের সামনে নিয়ে এলাম যে সাইন এবং কস যদি মিলেমিশে থাকে তবে সেক্ষেত্রে 5টা কেস দেখালেও এর আগের মতোই সেম ধারণা আমি তোমাদের উপর প্রয়োগ করেছিলাম কি, যে তারা
একসঙ্গে থাকলেও আগের মতো যে টেকনিক, সেই টেকনিকটা প্রয়োগ করতে পারবো। কিরকম? যদি সাইনের পাওয়ার বিজোড় থাকে তাহলে কসের সময় জেড ধরবো, যদি কসের পাওয়ার বিজোড় থাকে তাহলে সাইনের সময় জেড ধরবো। যদি পাওয়ার দুটোরই জোড় হয়ে যায় তাহলে কি করব? সেটাকে আগের মতোই গুণিতক কোণ আকারে প্রকাশ করার চেষ্টা করব। একই রকম কথা বলার পরে সম্পূর্ণ অভিনবত্ব নিয়ে যে টেকনিকটা, সেই টেকনিকটা হলো যেটা এক্ষুনি করে দেখালাম, সেই টেকনিক যে যদি এম আর এন জোড় বিজোড়ের কোনো আওতায় না আসে, যে কোনো বাস্তব সংখ্যা যদি হয়, তাহলে সেই বাস্তব সংখ্যাগুলি অর্থাৎ সেই পাওয়ারগুলির যোগফল লবে নিয়ে যাওয়ার পরে যদি নেগেটিভ এবং জোড় সংখ্যা হয়ে যায়, তাহলে সেটাকে সমাধান করার একমাত্র হাতিয়ার হলো tan x সমান জেড পুট করতে হয়। কি করে tan x সমান জেড পুট করতে হয় তার আগে বাতাবরণ আমি তৈরি করেছি, তারপরে সাবস্টিটিউশন ধরে সেটাকে সমাধান করে দেখিয়েছি। আশা করি যারা বোঝার চেষ্টা করেছো তারা অবশ্যই বুঝতে পেরেছো। এইরকম অজস্র টেকনিক আমি তোমাদের এই চ্যাপ্টারে একটা একটা করে দেখাবো এবং তার প্রয়োগ দেখাবো। তোমরা শুধু ঠান্ডা মাথায় দেখতে থাকো। আশা করি সব ধরনের টেকনিকের সাথে তোমরা পরিচিতি পেয়ে যাবে, সব ধরনের টেকনিক নিয়ে অঙ্ক করার মতো কনফিডেন্স পেয়ে যাবে এবং আরো নতুন নতুন টেকনিক গ্রহণ করার জন্য তোমরা সবসময় মুখিয়ে থাকবে, এই আশা ও ভরসা রেখে সর্বোপরি তোমাদের শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করে আমি আজকের আলোচনা এখানে শেষ করলাম। এর পরের দিন আবার এই চ্যাপ্টার সম্পর্কিত বিস্তারিত টেকনিক এবং বহুবিধ সমস্যা নিয়ে তোমাদের সামনে হাজির হব। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।